এখন যা ঘটছে বাংলাদেশে, তাতে আবার মনে হয় ভারতের ইচ্ছার বিরুদ্ধে যাবার মতো কোনো ক্ষমতা এই সরকারের আছে বলে আমার মনে হয় না। এখন চায়নার যে ইনভেস্টমেন্ট এখানে, যেগুলো হাতে চৌধুরী যেটা বললেন, যে এখানে যে একটা হিউজ ইনভেস্টমেন্ট তাদের, এই হুম। সেই লোন শোধ করতেই তো আরো টাকার প্রয়োজন পড়বে এবং ডলারের প্রয়োজন পড়বে। সেই টাকা তো ভারতের পক্ষে দেওয়া সম্ভব নয়, চীনের কাছেই আমাদেরকে যেতে হবে। এবং সেই যাওয়াটা, তিস্তা প্রকল্প ভারতের হাতে দিয়ে বাংলাদেশে যাওয়ার কোনো রাস্তা সেখানে খোলা থাকবে বলে আমার মনে হয় না। সেই থেকে আমরা বলতে পারি যে চীনকে নাকচ করে এই প্রকল্প ভারতকে দেওয়া সম্ভব নয়। দেখেন, তিস্তা প্রকল্প, এই যে আজকের পেপারে এটা আছে, তো আমি এর ভাষাটা কি এটা একটু পড়ে শোনাতে চাই। অল্প লেখা: ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বড় প্রকল্প নিয়েছি, ভারত হুম। সেখানে অর্থায়ন করতে চায়। আমরা বলেছি তিস্তার প্রকল্পটি আমাদের প্রয়োজন অনুযায়ী হবে, তাতে আমাদের প্রয়োজন যেন দূর মানে পূরণ হয়, যেন পূরণ হয়। যেন তার মানে পূরণ। ইন্ডিয়াকে এক ধরনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে এই প্রকল্প আমরা এবং আপনাদেরকে আরেকটা দিতে কথা পারবো। বলেছেন তিনি যে চায়না তো দূরে, দিল্লি তো কাছে। দিল্লি এটা। কাছে। তো ভাষাটা আপনি দেখেন যে মানে পূরণ যেন হয়, মানে জিনিসটা হলো পূরণ যেন হয়। করেন আপনারা, কিন্তু আমাদের প্রয়োজনটা যেন পূরণ হয়। এখন কথা হলো যে তিস্তার পানি ইন্ডিয়া আমাদেরকে দেয় না, জি। আমাকে শুকিয়ে মেরেছে, আমাদেরকে মারতেছে, জি আব্বা। আর বন্যায় ভাসিয়ে দিচ্ছে আমাদেরকে, বানভাসি করে। সেই তার থেকে বাঁচবার জন্যই তো আমাদের এই তিস্তা প্রকল্প, ভারতের হাত থেকে বাঁচবার জন্য। তো সেটা যদি তিস্তা আপনার ইন্ডিয়া করে, তাহলে এর চাইতে বড় আহ, 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 রসিকতা আর কি হতে পারে আমাদের? আর এর বাইরে তো কোনো কথা নাই। আর আরেকটা আমি পড়তে চাই, সীমান্ত হত্যা উদ্বেগ। সীমান্ত হত্যায় উদ্বেগ, আমি জিনিসটা একটু একটু এক্সপ্লেন করবো এখানে। সীমান্ত হত্যা নিয়ে বিনয় কোয়াত্তার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করার উপরে আমরা গুরুত্ব আরোপ করেছি। এখন উনি কি বলছেন এটা? আমাদের একটা চুক্তি রয়েছে ভাই ভারতের সঙ্গে, বর্ডার গাইডলাইন 1975। হুম। দুই দেশেরই প্রধানমন্ত্রী সেটা সাইন করেছেন, এবং সেই 75 থেকে নিয়ে আজ পর্যন্ত সেটা কার্যকরী আছে। সেখানে বলা আছে যে যে দেশেরই নাগরিক বাংলাদেশ কিংবা ভারতের সীমান্ত অতিক্রম করলে তাকে বিএসএফ আটক করবে, প্রাথমিক ইনভেস্টিগেশন করে তাকে পুলিশে হ্যান্ড ওভার করবে। পুলিশ ডিটেল ইনভেস্টিগেশন করে তাকে কোর্টে চালান দিবে, এবং কোর্টে তার শাস্তি হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে বাংলাদেশে, এবং ভারতের নাগরিক হলে ভারতে আমরা ফেরত পাঠাবো, ডিপ্লোম্যাটিক চ্যানেল। তাহলে এখানে এই প্রাণঘাতী অস্ত্র এগুলো কি বোঝাচ্ছে আমাদের? মানে এনারা কি জানেন না যে বর্ডার গাইডলাইন 1975? উনি কি জানেন না? আমি তো ওনাকে সাজেস্ট করবো পড়াশোনা করার জন্য বর্ডার গাইডলাইন 1975। এবং সেখানে বলা আছে গুলি করা হবে না। প্রথম কথা হলো গুলি করা হবে না কোনো লোককে। এক্সট্রিম কেস যদি হয়, লিথাল ওয়েপন নিয়ে যদি কোনো মানুষ বর্ডারে ঢোকে, এবং হুম। যদি সেটা প্রাণঘাতী হয়, এবং বিএসএফ যদি থ্রেটেন ফিল করে এক্সট্রিম, তাহলে গুলি করবে কোমরের নিচে, আহত করার জন্য, মেরে ফেলার জন্য নয়। এইরকম একটা চুক্তি আমাদের থাকার পরে এই কথাগুলো কেন? এই এই নিয়ে আমি আলোচনায়, এর বাইরে আর আমি আলোচনায় যাব না। এর আগের ঘটনাটা বলি। 7 তারিখে তো ওখানে দুইজন আমাদের মারা গেছে তেঁতুলিয়া সীমান্তে। হুম। 9 তারিখের খবরের কাগজে আমি দেখলাম যে সেখানে স্থানীয় মানে খবরে বলছে যে এটা রাত্রে 12:30টার দিকে ঘটনাটা ঘটেছে। সেটা হলো যে 10-12 জন বাংলাদেশি তার কাটার বেড়া কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে, এবং ভারতে প্রবেশ করে তারা বিএসএফ এর সঙ্গে হস্তাহস্তি যখন শুরু হয়েছে, যখন দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে, হেট অ্যান্ড ফিল করার পরে তারা গুলি করল। এটা বলছে কে? বিজিবি, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ। তা আমি ওখানে প্রশ্ন তুলেছি যে ধরলাম আমি স্থানীয় জনগণ জনপ্রতিনিধি এই কথা বলছে, কিন্তু তারা এই যে 10-12 জন লোক কাঁটাতারের বেড়া কেটে যে ভারতে ঢোকার চেষ্টা করতেছিল, ওটা দেখেছে কে? এক বিএসএফ ছাড়া তো আর কেউ এটা দেখেনি। আমাদের বিজিবি যদি সেখানে থাকতো তাহলে তাদেরকে অ্যারেস্ট করতো।
জনগণ যদি থাকতো তাহলে তো এটা হই হল্লা লেগে যেত। আর রাত্রে 12:30টার দিকে কাঁটাতারের বেড়ার সঙ্গে জনগণেরই বাকি আর জনপ্রতিনিধিরই বাকি। তার মানেটা হলো ভারত যে কথা বলছে আমরা সেটারই প্রতিধ্বনি করছি। বিজিবিও করতেছে, সরকারও করতেছে, স্থানীয় জনগণ জনপ্রতিনিধি করছে। তো এই 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 হলো অবস্থা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি কাউকেই পরোয়া করেন না। তো এটার পিছনে জওহরলাল নেহরু চৌধুরী যেটা বলেছেন যে তিস্তা প্রকল্পের ব্যাপারে ভারতের অর্থায়ন, আমি তাকে সমর্থন করি। তিনি যেটা বলেছেন যে এটা ভন্ডুল করার একটা প্রচেষ্টা। আরেকটা হতে পারে যে মোদি সাহেবের অবস্থা কিন্তু এই ভোটে খুব ভালো না। এইরকম একটা $multi-billion ইনভেস্টমেন্টের একটা টোপ বাংলাদেশে দিচ্ছে ভারত, এবং সেটা বাংলাদেশ খেয়েও ফেলতেছে মোটামুটি, যে ভাষা আমি দেখি। তাতে কিন্তু ভারতের যারা বড় বড় ধনী ব্যবসায়ী, আদানি, আরো অন্য অন্য যারা আছেন, তারা হয়তো উজ্জীবিত হবেন, এবং তাতে মোদির অবস্থা হয়তো ভালো হতে পারে। সেটাও একটা উদ্দেশ্য হয়তো হতে পারে। ভারতকেই দেয়া হচ্ছে বলে আপনি অনেকটাই মনে করছেন? আজকের পররাষ্ট্র মন্ত্রীর কথা শুনে সেটাই আপনার কাছে অনুমান হচ্ছে? আমি এই জন্য মনে করছি যে এখন যা ঘটছে বাংলাদেশে, তাতে আমার মনে হয় ভারতের ইচ্ছার বিরুদ্ধে যাবার মতো কোনো ক্ষমতা এই সরকারের আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, ভারতের ইচ্ছার বিরুদ্ধে, এটা আমার তাহলে নিজস্ব। যদি এই ক্ষেত্রে ভারতের কাছে চলে যায় প্রকল্পটা, তাহলে চায়নার ভূমিকা কি হতে পারে? চায়নার ভূমিকা কি হবে সেটা তো আর আমি বলতে পারবো না। আমরা তো আমেরিকার ভূমিকা দেখলাম আমাদের এই যে 2024 সালের ইলেকশনে, ভূমিকা তো দেখেছি আমরা। এখন চায়না কি করবে সেটা চায়নার ব্যাপার। এখন চায়নার যে ইনভেস্টমেন্ট এখানে, যেগুলো হাতে চৌধুরী যেটা বললেন যে এখানে যে একটা হিউজ ইনভেস্টমেন্ট তাদের, সেই লোন শোধ করতেই তো আরো টাকার প্রয়োজন পড়বে এবং ডলারের প্রয়োজন পড়বে। সেই টাকা তো ভারতের পক্ষে দেওয়া সম্ভব নয়, চীনের কাছেই আমাদেরকে যেতে হবে। এবং সেই যাওয়াটা, তিস্তা প্রকল্প ভারতের হাতে দিয়ে বাংলাদেশে যাওয়ার কোনো রাস্তা সেখানে খোলা থাকবে বলে আমার মনে হয় না। সেই থেকে আমরা বলতে পারি যে চীনকে নাকচ করে এই প্রকল্প ভারতকে দেওয়া সম্ভব নয়। তো তার মানে এই প্রকল্পটা ভণ্ডুলেই হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। আচ্ছা, এখন প্রধানমন্ত্রী যেটা বলছেন যে উনি কি পরোয়া করেন না, এখন তো এই যে পিটার হাস কিন্তু বদলি হয়ে গেলেন, এখানে ডেভিড মিলার বোধহয় আসছেন নতুন অ্যাম্বাসেডার এখানে আমেরিকার। এখন তিনি কি মেসেজ দিয়ে আসতেছেন, এখন এই ওহি সম্বন্ধে তিনি প্রধানমন্ত্রী আগাম অবহিত হয়েছেন কিনা, এবং সেই ধরনের একটা আশঙ্কাকে সামনে রেখে তিনি এই কথা বলেছেন কিনা, এই সম্বন্ধে আন্দাজ করা যায়, কিন্তু আমার আমার কাছে এরকম কোনো প্রমাণ নাই। তবে উনি শঙ্কিত মনে হয় কোনো একটা কারণে। সেটা একটা বিষয় পরিধানযোগ্য যে তিনি এই কথা বললেন কেন, এবং সেটা ওই সময় বলছেন যখন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশ সফর করছেন, বিনয় কোয়াত্রা। তো আমার মনে হয় ভারতকে আঁকড়ে ধরতে চাইছেন বোধহয় বাংলাদেশ, এই সরকার বেশি করে। এটা একটা তারই বহিঃপ্রকাশ। ওই একটা ওই পুঁথির কথা বলি, আমাদের এই যে আপনার টঙ্গী শহর আর কি, এই যে টঙ্গী, এখানে সোনামান নামে এক রানী ছিল। তো তিনি এখানে রাজত্ব করতেন। তো কি কারণে, যাই হোক, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় মানে প্রথম স্ত্রীর বড় ছেলে হানিফার প্রেমে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে তিনি অনেক উপঢৌকন পাঠিয়েছিলেন প্রেম নিবেদন করে, কিন্তু ওটা প্রত্যাখ্যাত হয়েছিল। তিনি অগ্নিশর্মা হয়ে মহামন্ত্রীকে ডেকে বলছেন, সোনাভান বলে আমি যাব মদিনায়, হানিফা কেমন মর্দ দেখিব তাহায়। তো মহামন্ত্রী বলছেন যে রানী, আপনি এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনি এই ওখানে যাবেন কি করে? এটা যাওয়া তো সম্ভব তো না। তো বলছেন যে ঠাকুরের জোরে আমি করি এত জোর, নহে কি লড়াই করি সাধ্য কি বাবু। এখন এই যে ভারত আছেন, ভারতের জোরে হয়তো এইসব কথা বলার উনি চেষ্টা করছেন। কারণটা হলো বাংলাদেশ কোনোদিনও, এই সরকার কোনোদিন বলতে পারবে না যে ভারত আমাদেরকে সহায়তা করে নাই। ইলেকশনের আগে ডেলিগেশন যায়নি ভারতে, বলেন আপনি? স্পষ্টভাবে বলেছে যে ভারতের কোন ধরনের সহযোগিতা এই বিজেপির যে দলীয় প্রধান মিস্টার নাড্ডা, তার সঙ্গে বসে তাদের মিটিং হয়েছে, পররাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে। তারপরে এই যে গৃহপালিত যে বিরোধী দল
এটা আমার কথা না, এই কাদের সাহেব বলেছেন যে গৃহপালিত আর থাকবো না আমরা। তো উনিও তো ওখানে গেছেন, এবং ওখান থেকে ফিরে এসে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে কিছু বলেন, তো বলে যে না, এটা বলা যাবে না। তো এই জিনিসগুলো তো আমরা দেখলাম। এবং কাদের সাহেব যে কথাটা বলছেন, ধরেন এখানে একটা আমার একটা গল্প মনে পড়ে গেল। ওই যে আপনার চার্চিল বলেছিলেন একবার যে আমার বলা কথা আমি এত গিলে খেয়েছি যে আমার কোনোদিন আমার বদ হজম হয়নি। মানে আমার বলে দেওয়া বলা কথা আমি নিজেই গিলে খেয়েছি এত যে আমার বদ হজম হয়নি। এই কিছুদিন আগে তো কাদের সাহেব বললেন যে দিল্লি আছে, আমরা আছি, হুম। দিল্লি আমাদের পাশে আছে। এই এই কথাগুলো কে বলে? এখন এই কথা প্রমাণ দেওয়া তো ভাই খুব মুশকিল। কি করে প্রমাণ দিবেন বলেন? আপনি যদি আজকে আমার কাছে প্রমাণ চান, এখন হুম। তাহলে ডেলিগেশন গেল কেন? কেন কাদের সাহেব বললেন যে দিল্লি আছে, আমরা আছি? দিল্লি আমাদের, তাও এই যে পররাষ্ট্রমন্ত্রী বলে বসলেন যে দিল্লি কাছে, আপনার চীন দূরে। তারপরে আবার এই তিস্তা আহ, প্রকল্প নিয়ে মারুপতি আলোচনা চলতেছে। এটা তো আলোচনায় হওয়ারই কথা না, এটা তো আলোচনা অন্তর্ভুক্ত হওয়ার কথা না। যে তিস্তা আমাদেরকে পানি দিচ্ছে না, হুম। সেই ভারত আমাদের উপকার করবে তিস্তা বাদ দিয়ে, এটা আলোচনায় অন্তর্ভুক্ত হওয়াটাই তো আমি আশ্চর্য হয়ে যাই। না, সেটা তো আমিও খুব, তারপরেও যদি আপনি আপনি বলার পর, বলেন যে না, আপনি ভারত বলার পর আমাদেরকে আমার সহায়তা কাছেও করে নাই। প্রশ্ন, হ্যাঁ, আপনি বলার পর আসলে সবার মনেই প্রশ্ন জাগবারই কথা, যে যাদের কারণে তিস্তার এই প্রকল্প করা হচ্ছে, তাদেরকেই যদি আবার জি। তিস্তার দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা তো তাদের সুবিধা এবং রাখা, যেটা বললেন যে আমাদের সুযোগ সুবিধা যেন রাখা হয়, তার মানে হ্যাঁ, এটাও হ্যাঁ, একটা যেন রাখা হয়, অনেকটাই যেন রাখা হয়। অ্যাপিল করা হয় যদি, তাহলে হুম। সেখানে কতটা আসলে আমাদের স্বার্থ রক্ষিত হবে এ নিয়ে তো বড় সন্দেহ তো থেকেই যায়। মানে আহ, মানে মানে দাঁড়াতে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ওইকে, উজাড় করে লহে আমার যা কিছু সম্বল, ফিরে চাও, ফিরে চাও। এই